আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের গত ক্লাসে যে পর্যায় সারণী আলোচনা করেছিলাম রসায়ন প্রথম পত্রের ৩য় অধ্যায়ে, আজও সেই পর্যায় সারণী নিয়েই আমি পরবর্তী বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং পর্যায় সারণী বইতে যে পর্যায় সারণী আছে সেটা বের করে তোমরা আমার সঙ্গে মিলিয়ে বিষয়গুলো শেখার চেষ্টা করবে। আমি শুরু করছি। দেখো, তাহলে গতদিনে আমি পর্যায় সারণীতে তোমাদেরকে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী বলেছিলাম এবং আগের এটা আধুনিকতম পর্যায় এবং আগের পর্যায়ে আমাদের 7টি শ্রেণী এবং 8টি পর্যায় 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। সেই 8টি শ্রেণীতে আবার উপশ্রেণী ছিল 7-এর এ, 7-এর বি, 1-এর এ, 1-এর বি, 2-এর এ, 2-এর বি, 3-এর এ, 3-এর বি, 4-এর এ, 4-এর বি, 5-এর এ, 5-এর বি, 6-এর এ, 6-এর বি, 7-এর এ, 7-এর বি। 8 নাম্বার কোনো উপশ্রেণী ছিল না। দেখো, সেটাও এই পর্যায় সারণীতে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো। 1-এর এ, 2-এর এ, 3-এর এ, 4-এর এ, 5-এর এ, 6-এর এ, 7-এর এ এবং 8-এর এ, মানে 18 নাম্বার শ্রেণীতে। এবার দেখো, 1-এর বি, 2-এর বি, 3-এর বি, 4-এর বি, 5-এর বি, 6-এর বি, 7-এর বি। এইবার 8-এ তো কোনো বি নেই, 8-এ তোমার শুধুমাত্রই একটি শ্রেণী, এখানে এ বা বি কোনো উপশ্রেণী নেই। এখন আমরা যে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ S1, সমস্ত S1 তোমরা দেখো 1-এর শ্রেণীতে বা 1 নম্বর শ্রেণীতে 1S1, 2S1, 3S1, 4S1, 5S1, 6S1, 7S1। তাহলে S1 1-এর এ বা 1 নম্বর শ্রেণী, কিন্তু পর্যায় তোমার সর্বশেষ শক্তি স্তরটি পর্যায় নির্দেশ করে 1S1। তাহলে এখানে পর্যায় 1 এবং শ্রেণী 1। 2S1, বাট এখানে পর্যায় 2, শ্রেণী 1। 3S1, এখানে পর্যায় 3, শ্রেণী 1। অনুরূপে এটা পর্যায় 4, 4S1, কিন্তু শ্রেণী 1ই রয়ে গেছে। এটা পঞ্চম পর্যায়, এটা ষষ্ঠ পর্যায় 6S1, 7S1 সপ্তম পর্যায়। এবার দেখো 2 নম্বর শ্রেণীতেও এখানেও 1S2, 2S2 এবং এটা তাহলে দ্বিতীয় পর্যায় 2। এটা 3S2 তৃতীয় পর্যায়, এটা 4S2 চতুর্থ পর্যায়, কিন্তু শ্রেণী 2 নাম্বার S2। 5S2 পঞ্চম পর্যায়, শ্রেণী 2 নাম্বার। 6S2 ষষ্ঠ পর্যায়, শ্রেণী S2 2 নাম্বার শ্রেণী, সপ্তম পর্যায় 7S2। এখন তোমরা আরেকটি বিষয় এখানে লক্ষ্য করো, S1, S2 এই মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি 1-এর এবং 2 শ্রেণীতে। তাহলে 1 এবং 2 শ্রেণীতে বা 1-এর এ এবং 2-এর এও আমরা বলতে পারি এই যে মৌলগুলো আছে। এবং আরেকটি মৌল আছে 0 শ্রেণীতে 1S2 হিলিয়াম। এই S দিয়ে যে মৌলগুলো অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে S অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করতেছে, এই মৌলগুলোকে বলা হয় S ব্লক মৌল। তাহলে তোমরা লক্ষ্য করো, 1-এ S1 যতগুলো মৌল আছে সব S ব্লক মৌল, 2-এ যতগুলো S2 আছে সব S ব্লক মৌল, এবং আমাদের সূর্য শ্রেণী বা নিষ্ক্রিয় গ্যাস মৌল হিলিয়াম S2, এটিও S ব্লক মৌল। তাহলে আমরা S ব্লক মৌলকে, কোন মৌলগুলোকে S ব্লক মৌল বলবো? যে মৌলগুলো সর্বশেষ শক্তি স্তরে S অরবিটালে ইলেকট্রন ক্রমান্বয়ে প্রবেশ করছে তাদেরকে বলা হয় S ব্লক মৌল। এই S ব্লক মৌলের আবার 2টি রকম বিভক্তি আছে, যেমন 1-এর এ বা 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। আর ধাতু কেন, আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছি, ধাতু এই কারণে, কারণ এই মৌলগুলোর বাইরের শক্তি স্তরে দেখো খুবই কম ইলেকট্রন, S1, 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 S2, 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 অর্থাৎ 1টি বা 2টি ইলেকট্রন। আর এই মৌলগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা কি করে, পজিটিভ আয়নে পরিণত হয় বা ধনাত্মক আয়নে পরিণত হয়, যেটা ধাতুর বৈশিষ্ট্য। এই মৌলগুলো এই কারণেই
একের, দুইয়ের বা 1 এবং 2 নম্বর শ্রেণীর মৌলগুলো ধাতু। তাহলে ধাতু যে মৌলগুলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন যদিও ধাতু নয়, অধাতু, কিন্তু এটি ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রোপজিটিভ মৌল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এস ব্লক মৌলগুলো যারা S1 সবগুলোই ধাতু, তাহলে এই জন্য এদেরকে বলা হয় ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ সোডিয়াম, পটাশিয়াম এদের পানির সাথে যে ক্ষারটা এরা তৈরি করে, সোডিয়াম অক্সাইড, তোমার পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষারগুলো অত্যন্ত তীব্র ক্ষার। এই জন্য 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয়, আমি আবারও বলছি, এস ব্লক মৌল। 1 নম্বর শ্রেণীর মৌলগুলো এস ব্লক মৌল, কারণ এস অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করতেছে। সেই সঙ্গে আরেকটি বিভক্তিকরণ আছে, সেটি হলো ক্ষার ধাতু, কারণ এরা ক্ষার তৈরি করে এবং এই ক্ষারগুলি খুবই তীব্র। এবং 2 নম্বরেও দেখো এস ব্লক মৌল, কিন্তু এই ক্ষারগুলোকে মৃত্তিকা বা মাটিতে পাওয়া যায়। যেমন তোমার বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্টোনসিয়াম হাইড্রোক্সাইড, এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তাহলে এস ব্লক মৌল আমরা দেখতে পেলাম 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী এবং 0 গ্রুপ বা 18 নম্বর শ্রেণীর হিলিয়াম মৌলটি এস ব্লক মৌল। এবং এই এস ব্লক মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করবে। এবং এই মৌলগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো এরা 1 নম্বর শ্রেণীর মৌলগুলো ক্ষার ধাতু এবং 2 নম্বর শ্রেণীর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এবার আসো আমরা বলবো এস এর পর পি ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌল আমরা দেখব একইভাবে যে সমস্ত মৌলের পি অরবিটালে সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে আমরা দেখি কোন মৌলগুলো পি অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করেছে। এখানে 13 নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই 13, 14, 15, 16, 17 সবগুলো শ্রেণীতেই আমাদের পি ব্লক মৌল আছে, অর্থাৎ পি অরবিটালে P1, P2, P3, P4, P5। অনুরূপভাবে পরেরটাও P1, P2, এটা শ্রেণী এবং এটা পর্যায়, অর্থাৎ এটা তৃতীয় পর্যায়ে, এটা দ্বিতীয় পর্যায়ে। কিন্তু শ্রেণী 13, 14, 15, 16, 17 এবং 18তেও আমরা দেখতেছি এগুলো সবই পি ব্লক মৌল। মোট 36টি পি ব্লক মৌল আছে। তাহলে পি ব্লক মৌলগুলো হলো যে সমস্ত মৌলের বহিস্থ শক্তি স্তরে ক্রমান্বয়ে পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে, তাদেরকে বলা হয় পি ব্লক মৌল। এখন পি ব্লক মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, গ্যালিয়াম, জার্মানিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন, জেনন। অনুরূপভাবে লেড, থ্যালিয়াম, লেড, বিসমাথ, পোলোনিয়াম, অ্যাস্টাটিন, রেডন। অনুরূপভাবে তোমার নিহোনিয়াম, ফ্লুরোভিয়াম, মক্সোভিয়াম, লিভারমোরিয়াম এবং টেনেসিস অর্গানিজম, এগুলো সবই মোটামুটি পি ব্লক মৌল। তাহলে দেখা যাচ্ছে যে পি ব্লক মৌলগুলো আমরা দেখতে পেলাম যে এই মৌলগুলো মোটামুটিভাবে আমাদের ধাতু নয়, এরা বেশিরভাগ অধাতুর বৈশিষ্ট্য বহন করে এবং কিছু কিছু অপধাতু আছে। এরা ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে। আরেকটি বিষয় তোমরা পর্যায় সারণীতে লক্ষ্য করো, যোজনী। যোজনী আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, আবার শুরু হলো 5, 3, 1। তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে বাড়ছে, আবারও বাড়তে বাড়তে আবার যোজনীটা কমে যাচ্ছে এবং প্রত্যেকটি পর্যায়ে দেখো সোডিয়াম 1 যোজি, ম্যাগনেসিয়াম 2 যোজি, অ্যালুমিনিয়াম 3 যোজি, সিলিকন 4 যোজি,
ফসফরাস 3ও হয়, 5ও হয়, সালফার 2 4 6, তোমার ক্লোরিন আবার 1 যোগ, অর্থাৎ ক্রমান্বয়ে প্রথমে বাড়ে আবার কমে। তাহলে পর্যায় সারণীর যোজনীটা মোটামুটি দেখা যাচ্ছে যে কমছে, প্রথম থেকে কমতে কমতে বাড়ছে, আবার বাড়তে বাড়তে আবার কমে যাচ্ছে। আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পি ব্লক মৌলগুলো, এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, বোরন, এই মৌলগুলোতে মোটামুটিভাবে এদের পি অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করছে। এখন আমরা যদি আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা 3টা বিষয় দেখি, তাহলে প্রথমেই আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে একটি শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাচ্ছে তত কি হচ্ছে, ক্রমান্বয়ে শক্তি স্তর, নতুন নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। 1s1, 2s1, 3s1, 4s1, 5s1, 6s1, 7s1। তাহলে এবং নতুন নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। প্রথমটা একটি শক্তি স্তর ছিল, পরবর্তীটাতে 2টি শক্তি স্তর, তারপরে 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে নিউক্লিয়াস থেকে শক্তি স্তর যত দূরে সরে যাচ্ছে, নিউক্লিয়াসের টান তত কমে যাচ্ছে, পরমাণুর আকার তত বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটি শ্রেণীতে ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটি পর্যায়ে দেখো তোমরা এখানে 2s1, 2s2, 2p1, 2p2, 2p3, 2p4, 2p5, 2p6, অর্থাৎ একই শক্তি স্তরে ক্রমান্বয়ে ইলেকট্রন এবং প্রোটন বাড়ছে। অর্থাৎ এখানে কোনো নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না, কিন্তু ভিতরে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে এবং বাইরে ক্রমান্বয়ে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে চার্জ ঘনত্ব বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াসের টান বেড়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে পরমাণুর আকার ছোট হচ্ছে। তাহলে একটি পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত পরমাণুর আকার ছোট হয়, এবং সেই সাথে আয়ন যদি আমরা তৈরি করি তাহলে আয়নের ব্যাসার্ধ একটি শ্রেণীতে উপর থেকে নিচের দিকে বাড়তে থাকবে এবং একটি পর্যায়ে কমতে থাকবে। এখন আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞা থেকে জানি যে আয়ন তৈরি করতে 1 মোল পরমাণু থেকে অসীম দূরত্বে 1 মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তোমরা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়ামকে চিন্তা করো। সোডিয়াম 3s1, লিথিয়াম 2s1, তাহলে 2s1, 3s1, একটি ইলেকট্রন সরে গেল। সরে যাওয়ার ফলে তোমার ধনাত্মক আয়নে পরিণত হইতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হলো সেটাই হলো আমাদের আয়নীকরণ শক্তি। এখন আমরা দেখব আয়নীকরণ শক্তি একটি পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্মের অর্থ কী? অর্থাৎ ক্রমান্বয়ে বাড়ছে অথবা কমছে, একটা শ্রেণী এবং একটি পর্যায়। এখন আমি যে বিষয়টি তোমাদেরকে বলেছি যে একটা শ্রেণীতে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিনিয়াম বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে 1 নম্বর শ্রেণী এবং 2 নম্বর শ্রেণী। এদিকে লক্ষ্য করো অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলিয়াম, পোলোনিয়াম, এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 16, 17তে। এখন দেখা যাচ্ছে যে এই যে শ্রেণীগুলোতে ক্রমান্বয়ে আয়নীকরণ শক্তি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ আকার ক্রমান্বয়ে বাড়ছে, আর আকার ক্রমান্বয়ে বাড়ার ফলে তোমার নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর দূরে সরে যাচ্ছে। ফলে বহিস্থ শক্তি স্তর থেকে যেমন 1s1 থেকে ইলেকট্রনটা সরানো যত কঠিন, 2s1 থেকে আরেকটা শক্তি স্তর বেড়ে গেল তাহলে আরেকটু সহজ, 3s1 থেকে আরেকটু সহজ, 4s1 থেকে, কারণ শক্তি কম লাগছে। নিউক্লিয়াসের টান যত কম হবে
পরমাণুর আকার যত বড় হবে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তিস্তর তত দূরে সরে যাবে এবং টান কম হলেই বাইরের শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসরণ সহজ হবে এবং ইলেকট্রন অপসরণ যত সহজ হবে শক্তি তত কম প্রয়োজন হবে। এই হিসাবে আমরা বলতে পারি যে একটি শ্রেণীতে ক্রমান্বয়ে মৌলগুলোর নিম্নের দিকে আয়নীকরণ শক্তি কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের চেয়ে লিথিয়ামের আয়নীকরণ শক্তি কম, লিথিয়ামের চেয়ে সোডিয়ামের আরো কম, সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আরো কম, পটাশিয়ামের চেয়ে রুবিডিয়ামের আরো কম। এখন এই হিসাবে কিন্তু তাহলে আমরা যদি মনে করি কোন মৌলটির সক্রিয়তা বেশি, কোন মৌলটির সক্রিয়তা কম, তাহলে একটি মৌল যখন রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে যৌগ তৈরি করে আমরা জানি আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন গঠন করে। আয়নিক বন্ধন ধাতু এবং অধাতু, তাহলে ধাতু যদি ইলেকট্রন যত সহজে ছাড়তে পারে সেই ধাতুটির সক্রিয়তা তত বেশি। তাহলে তো আমরা কি বলবো, হাইড্রোজেনের লিথিয়াম, লিথিয়ামের সক্রিয়তার চেয়ে লিথিয়াম সবচেয়ে কম সক্রিয়, তার চেয়ে বেশি সোডিয়াম, সোডিয়ামের চেয়ে বেশি পটাশিয়াম। কারণ যে যত সহজে বাইরের শক্তিস্তরের ইলেকট্রনটি অপসারণ করতে পারে সেই ধাতুটির সক্রিয়তা তত বেশি। তাহলে আমরা এটাও বলতে পারি একটি শ্রেণীতে ক্রমান্বয়ে মৌলগুলোর অর্থাৎ ধাতুগুলোর সক্রিয়তা বাড়ছে। কেন? কারণ খুব সহজে তাকে আমরা ধনাত্মক আয়নে পরিণত করতে পারছি, কিন্তু আয়নীকরণ শক্তি কমছে। কারণ যত আমাদের পরমাণুর আকার বড় হচ্ছে তত কি হচ্ছে, আমরা সহজে শক্তি লাগছেই না ওই পরমাণুটিকে পরমাণু থেকে ইলেকট্রন সরাতে, ফলে আয়নীকরণ শক্তি কমছে, সক্রিয়তা বাড়ছে এবং পরমাণুর আকার বাড়ছে, নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে, ফলে পরমাণুর আকার বেড়ে যাচ্ছে এবং আয়নীকরণ শক্তি কমে যাচ্ছে। কিন্তু একটি পর্যায়ে আমরা লক্ষ্য করি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, একটি পর্যায়ে আমাদের নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় নাই। আমরা দ্বিতীয় পর্যায়টি যদি লক্ষ্য করি বাম থেকে ডান দিকে যেতে দেখা যাচ্ছে যে পরমাণুর আকার বরঞ্চ ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। কেন? কারণ নতুন শক্তিস্তর তো যুক্ত হয়ইনি, কিন্তু প্রত্যেকটি মৌলে পরবর্তী মৌলে যেতে একটি করে ইলেকট্রন এবং একটি করে প্রোটন বাড়ছে, ফলে চার্জ ঘনত্ব বেড়ে যাচ্ছে, তোমার পারমাণবিক আকার আস্তে আস্তে নিউক্লিয়াসের টান বেড়ে যাচ্ছে এবং পারমাণবিক আকার আস্তে আস্তে ছোট হচ্ছে। নিউক্লিয়াসের টান যত বেড়ে যাচ্ছে বহিস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসারণ তত কঠিন। অর্থাৎ তাহলে একটি পর্যায়ে আয়নীকরণ শক্তি বেড়ে যাচ্ছে। তার কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে নতুন নতুন শক্তিস্তর তো যুক্ত হয়নি, বরং আরো ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বেড়ে যাওয়ায় চার্জ ঘনত্ব বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াসের টান বেড়ে যাচ্ছে এবং নিউক্লিয়াস বহিস্থ শক্তিস্তরকে আরো শক্তিশালীভাবে ধরে টেনে রাখার কারণে যত ক্রমান্বয়ে আমরা মৌলগুলোতে যাচ্ছি তত বহিস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, অর্থাৎ সহজে তাকে ধনাত্মক আয়নে পরিণত করা যাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়নীকরণ শক্তি একটি পর্যায়ভিত্তিক ধর্ম। একটি পর্যায়ে ক্রমান্বয়ে আয়নীকরণ শক্তি কমছে, কিন্তু একটি শ্রেণীতে ক্রমান্বয়ে আয়নীকরণ শক্তি বাড়ছে, অর্থাৎ সহজে তাকে আমরা ধনাত্মক আয়নে পরিণত করতে পারছি না, মৌলগুলো সক্রিয়তাও কমে যাচ্ছে। এখন আমরা দেখব যে এই আয়নীকরণ শক্তি আরেকটি বিষয়, যে পাশাপাশি দুটি মৌল যদি আমরা লক্ষ্য করি যে সোডিয়াম এবং পটাশিয়াম তুলনামূলক যে কার আয়নীকরণ শক্তি বেশি, প্রশ্নটা যদি এরকম হয় যে সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আয়নীকরণ শক্তি কম কেন, তাহলে আমরা কিভাবে বলবো যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। এখন দেখা যাচ্ছে যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s1, আর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। তাহলে এখানে শক্তিস্তর একটি বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তিস্তর পটাশিয়ামের দূরে
পটাশিয়ামের আকার বড়, ফলে পটাশিয়াম থেকে সহজে ইলেকট্রন অপসারণ করা যাচ্ছে। এই জন্য পটাশিয়ামের আয়নীকরণ শক্তি কম, সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। আবার পাশাপাশি যদি আমরা চিন্তা করি সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি কেন, তাহলে তখন আমরা বলবো একটা পর্যায়ে যত বাম থেকে ডানে যাচ্ছি তত পরমাণুর আকার, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরমাণুর আকার ছোট হচ্ছে, নিউক্লিয়াসের টান ইলেকট্রন এবং প্রোটন বেড়ে যাচ্ছে, কিন্তু নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না, নিউক্লিয়াসের টান বেড়ে যাচ্ছে, ফলে ইলেকট্রন অপসারণ কঠিন হচ্ছে। এই জন্য সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করো যে S1 যে মৌলগুলো, এই মৌলগুলোকে আমি যদি বলি যে সোডিয়াম একটি ধনাত্মক আয়নে পরিণত হয় বা Na+ হয়, কিন্তু Na2+ কেন হয় না? পটাশিয়াম প্লাস হয়, কিন্তু পটাশিয়াম 2+ কেন হয় না? তাহলে এই বিষয়টি আমরা কিভাবে দেখব? এই বিষয়টি সোডিয়াম প্লাস হয়, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা 1s2 2s2 2p6 3s1, এই 3s1 থেকে একটি ইলেকট্রন অপসারণ খুব সহজ। তোমরা লক্ষ্য করো ওরা নিয়নের পর 3s1 দিয়েছে। নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো 1s2 2s2 2p6, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো নিয়ন যখন হলো তখন সেখান থেকে ইলেকট্রন অপসারণ অনেক কঠিন। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস মৌল অন্য কোনো পরমাণু বা মৌলকে ইলেকট্রন দেয় না, নেয় না, এমনকি তারা নিজেদের মধ্যে শেয়ারকরণ করে না। এই কারণে এই মৌলগুলো নিষ্ক্রিয়। তাহলে একটি ইলেকট্রন অপসারণ, সোডিয়ামের একটি ইলেকট্রন অপসারণ করার পর Na+ হলো, কিন্তু দ্বিতীয় অপসারণ ইলেকট্রনটি অপসারণ অনেক কঠিন। এই কারণে তার প্রথম আয়নীকরণ শক্তির মান কম বলে সোডিয়াম প্লাস হয়, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি বলে সোডিয়াম ডাবল+ হওয়া বা 2+ হওয়া সম্ভব নয়। একই কথা আমরা পটাশিয়ামের ক্ষেত্রেও বলতে পারি। পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর 4s1 এবং এখানে আমাদের নিষ্ক্রিয় গ্যাস আর্গন। তাহলে আর্গন যখন হয়ে গেল তখন 4s1 থেকে একটি ইলেকট্রন অপসারণ খুব সহজ, অর্থাৎ এর আয়নীকরণ শক্তির মান খুবই কম, সহজে আমরা একটি ইলেকট্রনকে সরাতে পারছি। কিন্তু যখন আমরা দুটো ইলেকট্রনকে সরাতে চাইব তখন কিন্তু সম্ভব নয়, কারণ তখন আমাদের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো দেখো আর্গন হয়ে গেছে এবং এই আর্গন থেকে আরেকটি ইলেকট্রন অপসারণ অনেক কঠিন, আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। এই কারণে পটাশিয়াম একটি প্লাস হওয়া সম্ভব, কিন্তু পটাশিয়াম ডাবল+ হওয়া সম্ভব না। অনুরূপভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে আমরা লক্ষ্য করব এরা ডাবল+ হবে, কিন্তু ট্রিপল+ হওয়া সম্ভব নয়, কারণ 3+ হতে গেলে এদেরও দেখা যাচ্ছে যে 2s2 3s2 4s2, অর্থাৎ দুটি ইলেকট্রন অপসারণ সহজ, কিন্তু তৃতীয় ইলেকট্রনটি অপসারণ করতে গেলে আমাদের একই অবস্থা। এখানে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, এখানে নিষ্ক্রিয় গ্যাস আর্গন। এখান থেকে ইলেকট্রন অপসারণ করা অনেক কঠিন বা দ্বিতীয় আয়নীকরণ পটেনশিয়ালের মান বা আয়নীকরণ শক্তির মান এদের কম, কিন্তু তৃতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। এই জন্য ম্যাগনেসিয়াম ডাবল+ হয়, কিন্তু ম্যাগনেসিয়াম ট্রিপল+ হয় না। ক্যালসিয়াম ডাবল+ হয়, কিন্তু ক্যালসিয়াম ট্রিপল+ হয় না। তাহলে আমরা আয়নীকরণ শক্তির বিষয়টি কিন্তু দেখতে পেলাম। আবারও বলছি, 1 মোল পরমাণু থেকে অসীম দূরত্বে 1 মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি, এবং এটা একমাত্র 1-2 শ্রেণীতেই আয়নীকরণ শক্তি সম্ভব, কারণ এই মৌলগুলোতে এরা ধাতু এবং এদের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা খুবই কম। এবার আসবো আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কিন্তু আমরা লক্ষ্য করো তোমরা 1 বা 2 নম্বর শ্রেণীতে নেই, কারণ এখানে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কম বিধায়
তারা ইলেকট্রন গ্রহণের প্রবণতা তাদের কখনোই হবে না। তারা সবসময় ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাই দেখাবে। যখনই তারা রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ গঠন করতে চাইবে, রাসায়নিক বন্ধন দ্বারা যখন যৌগ গঠন করতে চাইবে, তখন তাদের মধ্যে প্রবণতা হবে সর্বশেষ শক্তি স্তরের একটি দুটি ইলেকট্রন অপসারণ করার প্রবণতা। এই কারণে এরা তড়িৎ ধনাত্মক মৌল বা ইলেকট্রো পজিটিভ মৌল। কিন্তু যখন তোমরা 16, 17, 15, 16, 17তে দেখো, এখানে আমরা লক্ষ্য করো যে 4 বেস পয়েন্ট, অর্থাৎ অক্সিজেনে 2টা ইলেকট্রন হলে আমাদের 8টা হয়ে যাচ্ছে সর্বশেষ শক্তি স্তর, যেটা অক্টেট পূর্ণ বলে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস মৌলের কাঠামো লাভ করার প্রবণতা এদের মধ্যে দেখা যায় যখন এরা রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাহলে এই পরমাণুগুলো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনে 5টি 2টি 7টি, ক্লোরিনে 5টি 2টি 7টি, সালফারে তোমার 4টি 2টি 6টি, আর 2টি হলেই আমাদের অক্টেট পূর্ণ হবে। তাহলে এই সমস্ত মৌলগুলোর প্রবণতা কি? এই সমস্ত মৌলগুলোর প্রবণতা হবে ইলেকট্রন গ্রহণ করা। যে পরমাণুগুলো 1, 2-এ আছে ধাতুগুলো, তারা ইলেকট্রন ছেড়ে দিবে এবং শেষের দিকের 16, 17 মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে। এবং 1, 2 এবং 16, 17 মৌলগুলোর মধ্যে সবসময় আয়নিক বন্ধন ঘটিত হবে। কেন? তাদের বৈশিষ্ট্যের কারণে। প্রথম দিকের মৌল ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা দেখায় এবং শেষের দিকের মৌলগুলো আমরা দেখছি ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায়। কেন? তাদের ইলেকট্রন বিন্যাস থেকেই লক্ষ্য করা যাচ্ছে এই মৌলগুলো আর একটি ইলেকট্রন হলে অক্টেট পূর্ণ হয়, 2টি ইলেকট্রন হলে অক্টেট পূর্ণ হয়। কিন্তু 1 এবং 2 নম্বর শ্রেণীতে একটি ছেড়ে দিয়ে অক্টেট পূর্ণ হয়, 2টি ছেড়ে দিয়ে অক্টেট পূর্ণ হয়। এখন তাহলে আমরা ইলেকট্রন আসক্তি বলতে পারি যে ইলেকট্রন আসক্তি ওই বিষয়টি একটি 1 মোল পরমাণুতে অসীম দূরত্ব থেকে 1 মোল ইলেকট্রন সংযোজিত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় বা বের হবে তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। এখন আমরা লক্ষ্য করো তোমরা, এখানেও যদি আমরা একটা শ্রেণী লক্ষ্য করি, যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, অথবা ফ্লোরিন 17তে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে হ্যালোজেন শ্রেণীটা যদি আমরা লক্ষ্য করি, কার ইলেকট্রন আসক্তি বেশি এবং কেন? তাহলে আমরা এই বিষয়টি যদি লক্ষ্য করি তাহলে দেখব ফ্লোরিন 1s2, 2s2, 2p5, অর্থাৎ এখানে আস্তে আস্তে ক্রমান্বয়ে ফ্লোরিন 9, ক্লোরিন 17 পারমাণবিক সংখ্যা, ব্রোমিন 35 পারমাণবিক সংখ্যা, আয়োডিন 53। তাহলে ক্রমান্বয়ে যত একটি শ্রেণীতে নিচের দিকে যাচ্ছি তত ইলেকট্রন আসক্তি বা পরমাণুর আকার বেড়ে যাচ্ছে, ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তিস্তর দূরে সরে যাচ্ছে, নিউক্লিয়াসের টান কমে যাচ্ছে এবং বহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন সংযোজন কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ সহজে আমরা তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে পারছি না। তাহলে একটি শ্রেণীতে উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে তোমার ইলেকট্রন আসক্তি কমে যাচ্ছে এবং ইলেকট্রন আসক্তি কমে যাচ্ছে মানে সহজে ঋণাত্মক আয়নে পরিণত করতে পারছি না। ক্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন এবং তারপর আয়োডিন। এখানে অবশ্য একটা ব্যতিক্রম আছে, তোমরা একটু লক্ষ্য করো, আমি ব্যতিক্রমটা একটু বলে নেই। ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে দেখা যাচ্ছে যে ফ্লোরিন 9, ক্লোরিন 17। 9 আকারটি ছোট পরমাণুর, 17 আকারটি অনেকটা বড়। তাহলে 9 আকারের মধ্যে ইলেকট্রন ঘনত্ব 1s2, 2s2, 2p5, অর্থাৎ অল্প আকারের মধ্যে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। কিন্তু 17তে দেখা যাচ্ছে যে আকারটি অনেকটা বড় এবং ফলে ইলেকট্রন ঘনত্ব কম। এই কারণে যদিও ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ধারাবাহিকভাবে কম হওয়ার কথা, কিন্তু
এখানে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বরঞ্চ বেশি হবে, কারণ ফ্লোরিন আকার ছোট বলে ইলেকট্রন ঘনত্ব সেখানে বেশি এবং ক্লোরিনের মধ্যে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণের প্রবণতা কম থাকবে, কিন্তু ক্লোরিন আকার বড়, এখানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কম। এই কারণে ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আকর্ষণের প্রবণতা বেশি থাকবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে বলতে গেলে তোমার ক্লোরিন কিন্তু ব্রোমিনের আবার কম, আয়োডিনেরও ইলেকট্রন আসক্তি কম, কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ফ্লোরিনের চেয়ে, এবং কারণ ফ্লোরিনের আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি, বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংযোজন করতে শক্তির কম নির্গত হয়, কিন্তু তোমার ক্লোরিনে বরঞ্চ সহজভাবে ইলেকট্রনটা প্রবেশ করানো যায়। তাহলে ইলেকট্রন আসক্তি হলো ওই বিষয়টি যে এক মোল পরমাণুতে অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রন সর্ববহিস্থ শক্তি স্তরে সংযোজন করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। এখন ইলেকট্রন আসক্তি আমরা যদি বলি যে অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি এবং কেন, তাহলে তোমরা অবশ্যই তখন বলবে যে এখানে 4, 2, 6 সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন, আর এখানে 5, 2, 7, তাহলে অবশ্যই ফ্লোরিন একটি ইলেকট্রন নিলে অক্টেট পূরণ করবে, আর অক্সিজেনের অক্টেট পূরণ করতে গেলে 2টি ইলেকট্রন দরকার হবে। তাহলে আমরা এখন লক্ষ্য করব যে অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হবে। অনুরূপভাবে যদি উপর নিচ তোমরা বলো অক্সিজেন এবং সালফার, তখন কিন্তু অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি, সালফারের কম। একটি শ্রেণীতে যত শুধুমাত্র ব্যতিক্রম ক্লোরিন এবং ফ্লোরিন, ক্লোরিনের হওয়ার কথা ছিল কম, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি এবং ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম আকারের পার্থক্যের কারণে। ফ্লোরিন আকারে ছোট, ক্লোরিন আকারে বড়, কিন্তু অক্সিজেন এবং সালফারের মধ্যে কিন্তু তা নয়। অক্সিজেন এবং সালফারের মধ্যে সালফারের ইলেকট্রন আসক্তি কম, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে একটি শ্রেণীতে ক্রমান্বয়ে ইলেকট্রন আসক্তি কমছে, কিন্তু আমরা এর যদি একটি পর্যায়ে দেখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, এইখানে তাহলে তোমরা লক্ষ্য করো যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে ইলেকট্রন আসক্তি একটি শ্রেণীতে বাড়ছে, কারণ ওই একই কথা, নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার কি হচ্ছে, ছোট হচ্ছে। নিউক্লিয়াস বহিস্থ শক্তি স্তরকে বেশি টেনে ধরে আসছে এবং নিউক্লিয়াসের টান বহিস্থ শক্তি স্তরের মধ্যে যত বেশি হবে, বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ তত সহজ হবে। এই কারণে বোরনের চেয়ে কার্বন, কার্বনের চেয়ে নাইট্রোজেন, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেন, অক্সিজেনের চেয়ে ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি। কিন্তু আবার দেখো শূন্য শ্রেণী 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই পরমাণুগুলোর কিন্তু ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারকরণ নেই বলে এদের কোনো যোজনী নেই, এরা এক পরমাণু এবং এদের আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি নেই, কারণ ইলেকট্রন ছেড়ে দেওয়া বা গ্রহণ করার উপরই আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি নির্ভর করছে। এখন আমরা লক্ষ্য করব আরেকটি বিষয়, সেটি হলো ইলেকট্রোনেগেটিভিটি বা পরিত্রিণাত্মকতা। এই বিষয়টি ইলেকট্রন আসক্তির মতোই বিষয়, কিন্তু এখানে দুটি পরমাণুর তুলনামূলক হবে। যখন তো কোনো যৌগ গঠন করবে, যেমন কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড এরকম, বা হাইড্রোজেন ফ্লোরাইড, এরকম যৌগগুলোর মধ্যে একটি মৌল যখন এবং এখানে অবশ্যই সমযোজী বন্ধন, দুটি অধাতু, আমরা জানি
সমযোজী বন্ধন গঠিত হয় শেয়ারকরণের মাধ্যমে এবং দুটি অধাতু কার্বন অক্সিজেন, কার্বনও অধাতু অক্সিজেনও অধাতু। এখন এই দুটি অধাতু যখন কার্বন মনোঅক্সাইড গঠন করে বা হাইড্রোজেন অধাতু ক্লোরিন অধাতু এদের মধ্যে ইলেকট্রন শেয়ারকরণের মাধ্যমে তোমার যৌগ বা বন্ধন গঠিত হয় এবং ইহা সমযোজী বন্ধন। কিন্তু এখানে যখন একটি পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন জোড়া নিজের দিকে টানার প্রবণতা বেশি দেখায় বা যে প্রবণতাটা দেখায় সেটাই তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আমরা যদি দেখি হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন এবং ক্লোরিন হাইড্রোজেন ক্লোরাইড, তখন হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন অধাতু ক্লোরিন অধাতু। কিন্তু একটি বিষয় তোমরা লক্ষ্য করো, হাইড্রোজেনে 1s1 অর্থাৎ এটি ইলেকট্রন ছেড়ে দেয়, হাইড্রোজেন 1s1 অর্থাৎ এটি ইলেকট্রন ছেড়ে দেয়, কিন্তু ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন আসক্তি। অর্থাৎ তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন যদিও সমযোজী বন্ধন, হাইড্রোজেন একটি ইলেকট্রন দিয়েছে, ক্লোরিন একটি ইলেকট্রন দিয়েছে, সমযোজী বন্ধন দিয়ে দুটি এটি যৌগ গঠন করেছে, কিন্তু ক্লোরিন শেয়ারকৃত যে ইলেকট্রন জোড়া হাইড্রোজেন একটি দিয়ে এবং ক্লোরিন একটি দিয়ে শেয়ারকৃত করেছে, এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়া ক্লোরিন অনেক বেশি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, হাইড্রোজেন তো ইলেকট্রন ত্যাগ করে, সে তুলনায় ক্লোরিনের অনেক বেশি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। তাহলে এই দুটি মৌল যখন একত্রে যুক্ত হবে শেয়ারকরণের মাধ্যমে বা সমযোজী যৌগের মাধ্যমে, তখন কিন্তু ক্লোরিনের প্রবণতা হবে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া নিজের দিকে টানা, এবং তখন এদের মধ্যে কিন্তু কিছুটা হলেও আয়নিক বৈশিষ্ট্য লাভ করবে। এবং এই যে আমরা এখন তাহলে কি বলবো যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তার চেয়ে হাইড্রোজেনের চেয়ে। আবার যদি অক্সিজেন এবং ক্লোরিন চিন্তা করি তাহলে কি হয়, বা নাইট্রোজেন এবং অক্সিজেন, দেখো নাইট্রোজেনে 3 2 5, এখানে 4 2 6, এখানে 3টি ইলেকট্রন দরকার, এখানে 2টি, এখানে 1টি। তাহলে নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিনের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার আমরা পার্থক্য দেখতে চাই তাহলে ক্রমান্বয়ে আমরা কি দেখব? আমরা দেখতে পাবো যে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কারণ এখানে 3টি ইলেকট্রন দরকার, এখানে 2টি দরকার, এখানে 1টি দরকার। অবশ্যই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং ক্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, কারণ তার বাইরের শক্তি স্তরে 2s2 7টি ইলেকট্রন, আর একটি ইলেকট্রন হলে সে নিয়নের কাঠামো বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করবে। এই কারণে ক্লোরিন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। এখন যদি আমরা তড়িৎ ঋণাত্মকতাটাও একটি পর্যায়বৃত্তক ধর্ম, তাহলে আমরা দেখতে পেলাম আয়নীকরণ শক্তির একটি পর্যায়বৃত্তিক ধর্ম, একটি শ্রেণী এবং একটি পর্যায়ে কিভাবে তারা ক্রমান্বয়ে বাড়ছে কমছে দেখতে পেয়েছি। আবার ইলেকট্রন আসক্তির একটি পর্যায়বৃত্তিক ধর্ম, এটিও একটি শ্রেণী এবং পর্যায়ে বাড়ছে এবং কমছে। অনুরূপভাবে তড়িৎ ঋণাত্মকতাও একটি পর্যায়বৃত্তিক ধর্ম, এটিও যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করো তড়িৎ ঋণাত্মকতা নিশ্চয়ই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামের মধ্যে হবে না, বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। কেন? কারণ এই মৌলগুলোর বাইরের শক্তি স্তরে ইলেকট্রন একটি বা দুটি, এবং এই একটি বা দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা কি করবে, তারা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করবে। অতএব এরা তড়িৎ ধনাত্মক মৌল, এরা তড়িৎ ঋণাত্মক নয়। কিন্তু দেখো তোমরা এখানে অক্সিজেন, ক্লোরিন, সালফার, ক্লোরিন এই মৌলগুলো যদি আমরা দেখি তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও আমরা বলতে পারি একটি শ্রেণীতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ক্রমান্বয়ে কি হচ্ছে, এখানে 9, 17, 35, 53
অর্থাৎ পরমাণুর আকার বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর দূরে সরে যাচ্ছে এবং তোমার তাহলে নিউক্লিয়াসের টান কমে যাচ্ছে। নিউক্লিয়াসের টান যত কমে যাচ্ছে তত আমরা ইলেকট্রন সংযোজন করতে পারছি না, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা তত তাহলে কমে যাবে। একটি শ্রেণীতে উপর থেকে ক্রমান্বয়ে মৌলগুলো নিচের দিকে আসতে থাকলে আমরা কি বলবো কথাটা, যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার নিউক্লিয়াসের থেকে পরমাণুর আকার বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর দূরে সরে যাচ্ছে, নিউক্লিয়াসের টান কমে যাচ্ছে এবং ইলেকট্রন সংযোজন কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা তাহলে ক্রমান্বয়ে কি হচ্ছে, কমে যাচ্ছে একটি শ্রেণীতে। যেমন 17 নম্বর শ্রেণীতে আমরা দেখতে পেলাম, 16তেও আমরা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম যদি দেখি তাহলেও আমরা দেখব একই পর্যায়ে অক্সিজেনের সে সালফার, সালফারের সে সেলেনিয়াম, সেলেনিয়ামে টেলুরিয়াম আরও কম। আবার একটি পর্যায়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি হয়, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে দেখো আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস মৌল, এদের কোনো ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা নেই। এখন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ক্রমান্বয়ে আমরা মৌলগুলোতে দেখতে পাচ্ছি যে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। সিলিকন 2 2 4, 3s2 3p2, ফসফরাসে 3s2 3p3 5, তোমার সালফারে 3s2 3p4 6, অর্থাৎ দুটো হলে এখানে অক্টেট পূর্ণ হবে, এখানে 3s2 3p5 7, অর্থাৎ একটি হলে অক্টেট পূর্ণ হয়। তাহলে আমরা বলতে পারি। এবং আরেকটি বিষয় যে পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরমাণুর আকার ক্রমান্বয়ে ছোট হচ্ছে, নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্ব কমে যাচ্ছে, নিউক্লিয়াস বহিস্থ শক্তি স্তরকে আরো শক্তিশালীভাবে ধরে আছে, আর নিউক্লিয়াসের টান যত বেশি হবে বহিস্থ শক্তি স্তরে আমরা ইলেকট্রন সংযোজন তত সহজ হবে। তাহলে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংযোজন সহজ হওয়ার অর্থই ইলেকট্রন আসক্তি বেড়ে যাওয়া বা তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাওয়া। দুটি বিষয় একই, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, কিন্তু ইলেকট্রন আসক্তি দুটি মৌলের মধ্যে তুলনামূলক নয়, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা যৌগ গঠন করলে দুটি মৌলের একটি মৌল বা পরমাণু যখন নিজের দিকে ইলেকট্রন জোড়া টানে সেই বিষয়টাই হলো তড়িৎ ঋণাত্মকতা। কিন্তু আমরা যখন পর্যায়ভিত্তিক ধর্ম দেখব তখন কিন্তু ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার বিষয়টি একই, অর্থাৎ একটি শ্রেণীতে ক্রমান্বয়ে ইলেকট্রন আসক্তিও কমে যাচ্ছে, তড়িৎ ঋণাত্মকতাও কমে যাচ্ছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। কিন্তু যখন একটা পর্যায়ে আমরা যাচ্ছি, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তখন কিন্তু ইলেকট্রন আসক্তিও বেড়ে যাচ্ছে, কারণ ক্রমান্বয়ে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বাড়ছে, নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না, পরমাণুর আকার ছোট হচ্ছে, নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্ব কমে যাচ্ছে, নিউক্লিয়াসের টান বেশি হচ্ছে এবং ইলেকট্রন সংযোজন তত সহজ হচ্ছে। নিউক্লিয়াসের টান যত বেশি হবে ইলেকট্রন সংযোজন তত সহজ হবে। তাহলে দ্বিতীয় পর্যায়ে যদি আমরা লক্ষ্য করি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, তাহলে দ্বিতীয় পর্যায়েও যদি আমরা লক্ষ্য করি তবু দেখতে পাবো একই, যে ইলেকট্রন আসক্তি একটি পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাচ্ছি ইলেকট্রন আসক্তি তত বেড়ে যাচ্ছে, সেই সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাও বেড়ে যাচ্ছে। কিন্তু একটি শ্রেণীতে ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি কমে যাচ্ছে, তড়িৎ ঋণাত্মকতাও কমে যাচ্ছে। তাহলে তোমরা এই বিষয়টি তোমাদের প্রথম পত্রের 3য় অধ্যায় পর্যায় সারণীতে এবং পর্যায় সারণীটি তোমাদের বইতে দেওয়া আছে। আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করেছি তোমরা অবশ্যই এই বিষয়টি পর্যায় সারণীটি নিয়ে এবং ইলেকট্রন আসক্তি
আয়নীকরণ শক্তি এবং সেই সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি, এই বিষয়গুলি যে পর্যায়ভিত্তিক ধর্ম, এই বিষয়গুলি তোমরা খুব ভালোভাবে আমার পড়ার সঙ্গে তোমরা নিজেরা মিলিয়ে পড়বে। পর্যায় সারণী নিয়ে এবং বইটি নিয়ে খুব মনোযোগ সহকারে দেখবে এবং শিখবে। এখন অখণ্ড সময় তোমাদের হাতে, এই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগাও। তোমরা আমার পড়াগুলোকে ভালোভাবে খেয়াল করো এবং নিজেরা চেষ্টা করো, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। এবং তোমরা এইভাবেই এগিয়ে যাও এবং সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম।